আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি 2026। সূত্র নিশ্চিত করেছে যে গতকাল প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়েছে এবং এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ইউনূস প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে যে তারা মনে করে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের অনুমতি দিলে আওয়ামী লীগ দেশে হয়তো অরাজকতা সৃষ্টি করবে এবং সেটি সামাল দেওয়া ইউনূস প্রশাসনের পক্ষে কঠিন হয়ে যাবে। সুতরাং তারা এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচনটি করবে। নিন্দুকেরা বলছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ক্ষমতা দখলের একটা পরিকল্পনা করা হয়েছে ইউনূসের, এবং ইউনূস তার পছন্দের দলের হাতে ক্ষমতা দিয়ে আসতে চায় এবং এর জন্য তিনি যদিও মুখে বলছেন যে পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন তিনি জাতিকে উপহার দিতে চান, প্রথমতই সংখ্যাগরিষ্ঠ ভোটারের পছন্দের দল আওয়ামী লীগকে বাদ দিয়ে তিনি নির্বাচনটাকে অগ্রহণযোগ্য এবং খেলো করে ফেলেছেন। তারপরেও তিনি এটিকে পৃথিবীর সেরা নির্বাচন কোন হিসেবে বলছেন জানি না, তবে তিনি তার পছন্দের দলকে ক্ষমতায় আনার জন্য প্রয়োজনে যে কোনো লেভেলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবার জন্য তৈরি হয়ে আছে। এই অবস্থায় দেশবাসী অপেক্ষা করছে, কারণ এই প্রথম একটা নির্বাচনের তফসিল ঘোষিত হচ্ছে না। এর আগে 2008 সালে দেখা গেছে যে ঘোষণার পরে 5 বার নির্বাচন তফসিল পরিবর্তন করা হয়েছে। 2006 সালে যখন খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করেছিলেন, সেই সময় কিছুদিনের জন্য প্রধান উপদেষ্টা হয়েছিলেন সেই সময় রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন। তিনি একটি নির্বাচনের তারিখ দিয়েছিলেন 2007 সালে, কিন্তু সেই নির্বাচনটি হয়নি। সেই নির্বাচনের আগেই 111 সরকার এসেছিল। সুতরাং নির্বাচন তফসিল ঘোষণা করা মানেই যে নির্বাচন হয়ে যাবে এমন কোনো কথা নেই। আপনারা অনেকেই জানেন যে গত নভেম্বরে এবং এই ডিসেম্বরের এ পর্যন্ত ভারতে অনেক ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে। ভারত এবং আমেরিকা তারা যে ডিফেন্স চুক্তিটা সম্প্রতি স্বাক্ষর করেছে, 10 বছর মেয়াদি এই ডিফেন্স চুক্তিতে তারা অনেকগুলো ইস্যু আলোচনার পাশাপাশি বাংলাদেশ নিয়েও তারা আলোচনা করেছে এবং বাংলাদেশের ব্যাপারে তারা দফায় দফায় বৈঠক করেছে এবং সর্বশেষ বৈঠকটি করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার। তাদের এই সিরিজ বৈঠকের মধ্যে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে বাংলাদেশের ব্যাপারে, তাদের একটা হলো যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে এবং প্রশাসনকে দুর্নীতি ও প্রভাব মুক্ত করা হবে এবং যেসব আমলার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আছে তাদের সরিয়ে দেওয়া হবে। বাংলাদেশে জঙ্গি কার্যক্রম এবং জঙ্গিদের কার্যক্রমের অর্থায়ন এ দুটো বন্ধ করতে হবে। তো এই সিদ্ধান্তগুলো তারা নিয়েছিল এবং বাংলাদেশে আইএসআই এর যেসব কর্মকর্তারা কর্মরত রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, তাদের বাংলাদেশ থেকে সরে যাওয়ার জন্য বারবার বলা হয়েছে এবং আজকে 12ই ডিসেম্বরের মধ্যেও তাদের আবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সরে যেতে বলা হয়েছে। তো এই দিকে ভারত পাকিস্তান যখন এই আলোচনাগুলো করছে এবং 5ই ডিসেম্বর বাংলাদেশের সময় রাত এবং আমেরিকার সময় তখন দিন, এই যে বাংলাদেশের ব্যাপারে যেগুলো বললাম, ইনক্লুসিভ নির্বাচন, দুর্নীতি ও প্রভাব মুক্ত একটা প্রশাসন, একটা লেভেল প্লেইং ফিল্ড, ইন্দো প্যাসিফিক রিজিয়নে একটা স্বস্তি বজায় রাখা এবং এই অঞ্চলে চীনা প্রভাব খর্ব করতে হ্যাঁ একসাথে ভারত এবং আমেরিকা কাজ করবে, এই সব সিদ্ধান্ত ট্রাম্পকে জানানো হয়েছে এবং ট্রাম্প এগুলো সব অ্যাপ্রুভ করেছেন এই যে 5ই ডিসেম্বর বাংলাদেশ সময় রাত্রে যেটা বললাম। তো একদিকে দিল্লি এবং ওয়াশিংটন যখন ভাবছে এবং দিল্লি ওয়াশিংটনের এই আলোচনাগুলো এগুলো কূটনৈতিক চ্যানেলে ডক্টর ইউনূসের কাছে পৌঁছানো হয়, ডক্টর খলিলের মাধ্যমেও ডক্টর ইউনূসের কাছে পৌঁছানো হয়। আপনারা জানেন যে ডক্টর খলিল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তিনি মার্কিন প্রশাসনের
পক্ষেই বেসিক্যালি ডক্টর ইউনূসের এই উপদেষ্টা পরিষদের সদস্য, এবং তিনি বলেন যে আমি ডক্টর ইউনূসের রিক্রুট না, আমি আসলে মার্কিন সরকারের পক্ষ থেকেই কাজ করছি। তো ডক্টর খলিল এই তথ্যগুলো নিয়মিতই ডক্টর ইউনূসের কাছে পৌঁছে দিয়েছেন। আপনারা জানেন যে কদিন আগে ডক্টর খলিল কাতারেও গিয়েছিলেন, সেখানেও তিনি একাধিক বৈঠক করেছেন। সেখানে ভারতীয়, মার্কিন এবং কাতারের প্রতিনিধিরা উপস্থিত ছিল। সেই বৈঠক থেকে ফিরেও তিনি সব আপডেট ডক্টর ইউনূসকে জানিয়েছিলেন। ডক্টর খলিল যখন ডক্টর ইউনূসকে এইসব আপডেট জানান, তখন এক পর্যায়ে ডক্টর ইউনূস বেশ ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন এবং ডক্টর খলিলকে বলেছেন যে আমি আপনাকে পাঠাই আমাদের কথা বলবার জন্য, আর আপনি ফিরে আসেন আমার প্রস্থানের রোডম্যাপ নিয়ে, আপনি একটা বেঈমান। এই ডক্টর ইউনূস ডক্টর খলিলকে বেঈমান পর্যন্ত বলেছিলেন, এবং এই ঘটনায় ডক্টর খলিল বেশ আহত বোধ করেছিলেন। তারপরেও ডক্টর খলিল খুব চেষ্টা করে যাচ্ছেন। ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যই চান যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হোক, কিন্তু আসিফ নজরুল, রেজওয়ানা চৌধুরী এবং আদিলুর রহমান, এই তিন উপদেষ্টা এবং ডক্টর ইউনূস, এরা চারজন মিলে চান যে আওয়ামী লীগকে বাদ দিয়ে তিনি একটি নির্বাচন করবেন, এবং যদিও তিনি দাবি করছেন যে এটা পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন হবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটারের পছন্দের দলটিকে দূরে রেখে তিনি কি নির্বাচন করবেন এটা ঠিক এটা মানে সবাই বুঝতে পারছে। আর বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা মানেই যে নির্বাচন হবে এমন কোনো কথা নেই, এর আগেও আমরা সেটা দেখেছি। সুতরাং আজকের এই নির্বাচনের তফসিল, নির্বাচনের তারিখ ঘোষণা, এর মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গভীর সংকটের দিকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা ডক্টর ইউনূস করলেও আমাদের দেখতে হবে যে আওয়ামী লীগ এটাকে কিভাবে নেয়। যে পরাশক্তিকে ডক্টর ইউনূস পুষতেছেন না, ডক্টর ইউনূস দিল্লি এবং ওয়াশিংটনকে পুষেন না, তিনি, তার প্রশাসন, আরো দুটো মহল এর পেছনে জড়িত আছে, যারা তাড়াহুড়া করে একটা নির্বাচন করে ফেলতে চাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে আরো কিছু ঘটনা ঘটছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা দেখছি যে তিন বাহিনীর প্রধান, বিশেষ করে বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান, একের পর এক বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে মিটিং করছেন। কি আলোচনা করছেন তারা, এটা একটু, এবং জেনারেল ওয়াকার খানকে আমরা দৃশ্যপটে কম দেখছি। তিনি ব্যস্ত আর্মির গুরুত্বহীন অথবা কম গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে। এই মুহূর্তে আমেরিকার একটা সামরিক প্রতিনিধি দল তারা বাংলাদেশে রয়েছে, এবং তারা সেই তাদের যে অনুষ্ঠান সেটি শুরু হয়েছে। উদ্বোধনী শেষে তাদের একজন ব্রিগেডিয়ার জেনারেল সারা, তিনি আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সাথে মিটিং করেছেন, এবং সারাও জানিয়েছেন তার সরকার একটি ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশে চায়। এর আগে কমনওয়েলথের মহাসচিব এসেছিলেন এবং তিনি বলেছেন ইনক্লুসিভ নির্বাচন না হলে কমনওয়েলথের যে সদস্য দেশগুলো আছে তারা এই নির্বাচনে সহায়তা করবে না। তো আন্তর্জাতিক চাপ যখন বাড়ছে ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে, লেভেল প্লেইং ফিল্ডের পক্ষে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পক্ষে, তখন ইউনূস অনেকটা ঘাওড়ামি করে তার মতো করে নির্বাচনটি করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তিনি আদৌ এই নির্বাচনটি অনুষ্ঠান করতে পারবেন কিনা। আর আমরা যদি ভুলে না যাই, আওয়ামী লীগ কিন্তু আগে থেকেই বলেছে ডক্টর ইউনূসের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না। সুতরাং ইনক্লুসিভ নির্বাচন যদি হয় তাহলে সেই নির্বাচনটি ডক্টর ইউনূসের অধীনে হবে কিনা সেটিও একটি প্রশ্ন। আজকে অনেকগুলো প্রশ্ন আপনাদের সামনে রেখে গেলাম, অনেকগুলো সম্ভাবনার কথা বললাম, ঝুঁকির কথা বললাম, এর মধ্যে আশাবাদী এবং হতাশ হবার মতো অনেকগুলো উপাদান আছে, কিন্তু এটি আবার শেষ পর্ব নয়। সাথে থাকুন, পাশে রাখুন। রাজনীতিতে এখন অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা ঘটবে, এই ঘটনাগুলো দেখতে হবে, এই মুহূর্তে হতাশ হওয়া যাবে না। আসসালামু আলাইকুম। অনেকে ধরেই নিয়েছেন বা নিশ্চিত হতে যাচ্ছেন যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে, যেহেতু তফসিল ঘোষণার বিষয়টি রয়েছে।
তফসিল যখন ঘোষণা হয়ে যায়, অনেকের ধারণা যে নির্বাচন সত্যি সত্যি হতে যাচ্ছে। আসলে কি ঘটতে যাচ্ছে এবং তফসিল ঘোষণা হলেই কি নির্বাচন সেই সময়ের মধ্যে হওয়াটা বাধ্যতামূলক? আমি সে বিষয়ে আসছি। যে বিষয়ে মূলত ফোকাস করতে চাই সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য নানান ইস্যুতে, সেখানে আমূল পরিবর্তন, তার উল্টো সুর এখন আমরা শুনতে পাচ্ছি। ভারতীয় বার্তা সংস্থা IANSlive.com গত মঙ্গলবার শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। ইমেইলে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে খালেদা জিয়া প্রসঙ্গে তিনি কী মন্তব্য করেছেন। তিনি তার উদ্বেগ জানিয়েছেন, খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেছেন। এর বাইরে আরও 10টি প্রশ্ন উত্তর তিনি দিয়েছেন এবং তার কাছে যেসব বিষয়ে প্রশ্ন ছিল, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার প্রমাণ থাকা না থাকা, টিউলিপ সিদ্দিকীর বিচার, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সহ মোট 11টি প্রশ্ন উত্তর তিনি সবকটি দিয়েছেন। কিন্তু মেলানোটা কষ্টকর হয়ে যাচ্ছে তার আগের বক্তব্য থেকে বর্তমান সময়ের বক্তব্য। মেলানো আমাদের জন্য কষ্টকর হোক আর না হোক, আসলে অনেক কিছু বদলে যাচ্ছে কিনা এমন হিসেব আমরা করতেই পারি। তার আগে বরং তিনি যে প্রশ্নগুলো উত্তর দিয়েছেন সেগুলোর কিছু কিছু আপনাদের শোনাই। প্রশ্ন ছিল, গুজব রয়েছে আপনাকে ক্ষমতা থেকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, আপনার প্রতিক্রিয়া কী? উত্তরে তিনি বলছেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে জড়িত থাকার কথা তিনি স্বীকার না করে বলছেন, এখন পর্যন্ত এর নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। প্রমাণ ছাড়া অভিযোগ করলে স্থিতিশীলতা, জবাবদিহি ও জাতীয় ঐক্য পুনরুদ্ধারের বাস্তব কাজ থেকে মনোযোগ সরে যেতে পারে। অথচ এর আগে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি দ্য প্রিন্ট সহ আরও বিভিন্ন জায়গায় যেসব কথা বলেছেন তা তো আমরা সবাই জানি। তিনি বলেছেন, সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিলে আমি ঠিকই ক্ষমতায় থাকতে পারতাম। এমন বক্তব্য তিনি ভারতে যাওয়ার আগে আরও অসংখ্যবার বলেছেন, বিভিন্ন বক্তব্যে, বিবৃতিতে, সেমিনারে। এও বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্যাস চুক্তিতে তিনি রাজি হননি বলেই 2001 সালের নির্বাচনে তাকে জয়লাভ থেকে বঞ্চিত হতে হয়েছে। IANS-এর প্রশ্ন ছিল, আপনি কি মনে করেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের স্বার্থবিরোধী বিদেশি শক্তির সঙ্গে কাজ করছে? জবাবে শেখ হাসিনা বলছেন, আমি অতিরিক্ত অনুমান করতে চাই না, তবে আমাদের জাতীয় বিষয়ে বাইরের হস্তক্ষেপের উদ্বেগজনক লক্ষণ আছে। আমি বারবার দেশের বিভেদকে কাজে লাগানো বিদেশি মধ্যস্থতার বিরুদ্ধে সতর্ক করেছি। বিশ্বাসযোগ্য অভিযোগ উঠলে তা স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা উচিত। অথচ এর আগে আনন্দবাজার পত্রিকা তার অডিও বার্তার বরাত দিয়ে জানিয়েছে ভিন্ন কথা, অথবা আনন্দবাজারের বাইরে আরও বিভিন্নভাবে তার সরাসরি তার কণ্ঠ থেকেই আমরা অন্য কিছু শুনেছি। তিনি বলছিলেন যে এসব ইউনূসের কারসাজি, হাজার হাজার কোটি টাকা কামিয়ে বিদেশিদের থেকে টাকা খেয়ে দেশের সর্বনাশ করছেন। বলেছেন তো, আমি আবারও বলছি, কি বলেছেন না বলেছেন, আগে পরের কোথায় তফাৎ, এইগুলো সমালোচনার চেয়ে তফাৎটা কেন হচ্ছে, পার্থক্যটা কেন হচ্ছে, সেটি আমাদের বিবেচনার বিষয়। বার্তা সংস্থা IANS প্রশ্ন করছে, কেউ কেউ বলছেন বাংলাদেশে ধর্মীয় ও রাজনৈতিক নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে। এর উত্তরে তিনি বলছেন, তদন্ত এবং সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিগত দোষ নির্ধারণ করা উচিত। ব্যাপক দাবি যথাযথ নিরপেক্ষ তদন্তের বিকল্প হতে পারে না। এর বাইরে সাম্প্রদায়িক ইস্যুতে, ধর্মীয় রাজনীতির ইস্যুতে শেখ হাসিনার অবস্থান আমরা জানি। তিনি সরাসরি যে মন্তব্য করতেন, অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার যেই বিষয়টি সেই আলোকে। তবে একটি বিষয় তিনি কয়েকদিন আগেও যা বলছেন, এখনও তাই বলছেন, সেটি হচ্ছে আইসিটি রায়কে আগের মতোই, তিনি যে পক্ষপাত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে উল্লেখ করছিলেন, সেই বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। সেখানে তিনি বলছেন এই রায় পূর্ব নির্ধারিত। আগের মন্তব্যই তিনি পুনর্ব্যক্ত করছেন।
আর নির্বাচনের বিষয়ে তিনি বলছেন, আমাদের লাখ লাখ সমর্থক সম্ভবত বাড়িতেই থেকে যাবেন, আপনি দেশের জনপ্রিয় দলকে নিষিদ্ধ করে তাকে অবাধ ও নিরপেক্ষ বলে উপস্থাপন করতে পারেন না। এই যে শেখ হাসিনার উত্তরগুলো দুই একটি ছাড়া, বিষয়গুলো কি ভেবে দেখার মতো নয়? মানে আমরা কি ধরে নেব যে ভারত থেকে বা ভারত সরকারের পক্ষ থেকে তাকে এই ধরনের সফটলি মন্তব্য করতে বলা হয়েছে, এই জন্য তিনি এই ধরনের মন্তব্য করছেন যুক্তরাষ্ট্র সম্পর্কে কিংবা ডক্টর ইউনূস সম্পর্কে? ভারত সরকার বা মোদী সরকার যদি বলেও থাকে, তার উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা কি তাহলে এগুলোই ধরে নেব যা শোনা যাচ্ছে? যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে যে সম্পর্কের নতুন সমীকরণ, সেই সমীকরণের জায়গা থেকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশের অবস্থানকে ঘিরে ভারতের যে অবস্থান, ভারতের যে চাওয়া, সেগুলোকে যুক্তরাষ্ট্র প্রায়োরিটি দিতে চাচ্ছে নতুন করে। অবশ্যই অনেক কিছু হিসাব করার রয়েছে। আর তফসিল ঘোষণার প্রসঙ্গে বলছিলাম যে তফসিল ঘোষণা হলেই কি নির্বাচন হওয়াটা ওই নির্ধারিত তারিখের মধ্যে বাধ্যতামূলক? না, নিশ্চয়ই না। তফসিল ঘোষণা মোটামুটি নির্বাচনে একটি রোড ম্যাপ। কবে মনোনয়নপত্র দাখিল করতে হবে, জমা দিতে হবে, কবে প্রত্যাহার করা যেতে পারে, কবে বাতিল ঘোষণা হবে, কিছু গাইডলাইন নির্বাচনী আচরণবিধি সম্পর্কে, এগুলোর বাইরে মোটামুটি যে তারিখ ঘোষিত হয় নির্বাচনে, সেই তারিখের মধ্যেই নির্বাচন করার একটা উদ্দেশ্য থাকে। কিন্তু নিশ্চয়ই বাধ্যবাধকতা নেই। যদি একটু মনে করিয়ে দিই যে 1990 সালের 15 ডিসেম্বর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছিল। নির্বাচন হওয়ার কথা ছিল 1991-এর 2রা মার্চ, কিন্তু ওই দিন শবে বরাত পড়ে গিয়েছিল। পরবর্তীতে পুনঃ তফসিল করে ভোটের তারিখ এগিয়ে আনা হয়েছিল। আপনাদের নিশ্চয় মনে আছে, 17 ফেব্রুয়ারি 91-এর। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনও পুনঃ তফসিল ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ প্রথমবার যে তারিখ ঘোষণা করা হয়েছিল জাতীয় সংসদ নির্বাচনের, সেটি থেকে সরে আসতে হয়েছিল। নতুন করে সেটি নির্ধারিত হয় কবে? 23 ডিসেম্বরের পরিবর্তে 30 ডিসেম্বর 2008-এর। 2007 সালের 22 জানুয়ারি নবম সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন বিচারপতি M.A. আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পরবর্তীতে কি হয় আমরা সবাই জানি, পরেরটা তো ইতিহাস। 2007 সালের 11 জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব ঘটল এবং সেই সরকারের অধীনে যে নির্বাচনটি হয়েছিল সেটি 2008 সালের 30 ডিসেম্বর সম্ভবত বা 29 ডিসেম্বর। অতএব এই তফসিলও যে পেছাবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে খেলা চলছে নানান সমীকরণের মধ্য দিয়ে, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা নির্বাচনে, সেই প্রশ্নটি এখনও সামনে বড় হয়ে রয়েছে। এই সব কিছু মিলিয়ে মানুষের মনে এখনও অনেক ধরনের সন্দেহ রয়ে গেছে, যদিও অনেকে আমরা নিশ্চিত মোটামুটি যে নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হচ্ছে, তারপরেও এখন অনেক কিছু বাকি রয়েছে, এটুকু বলা যায়। আপনারা জানেন একটি নির্বাচন এসছে, পাতানো নির্বাচন। এই পাতানো নির্বাচনের খেলায় কে জিতবে কে হারবে সেটার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ কি হেরে যাবে নাকি বাংলাদেশ জিতে যাবে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, যেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই স্বাধীন দেশটি আজকে আমাদের পতাকাটি, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের মানচিত্র আমাদের হয়েছে, সেই মহান মুক্তিযুদ্ধকে যারা, মুক্তিযোদ্ধাদেরকে যারা কুলাঙ্গার বলছে, গালি দিচ্ছে, স্বাধীনতার স্থপতিকে যারা প্রতিনিয়ত বিষোদ্গার করছে, তারাই এখন বাংলাদেশে নানাবিধ নতুন কাজ কারবার শুরু করেছে। তো ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হতে যাচ্ছে। আমরা জানি আজকে এই একটি তফসিল ঘোষণা হতে পারে, যেই তফসিলটির মাধ্যমে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেই নির্বাচনটি ইনক্লুসিভ নির্বাচন নয়। এই নির্বাচনের মাধ্যমে জিতে গেলেন শেখ হাসিনা, কারণ আগে শেখ হাসিনা কিন্তু তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন নির্বাচনে আসেন, কাউকে নিষেধ করা হয়নি নির্বাচনে আসতে, কিন্তু তারা যায়নি এই বলে যে শেখ হাসিনার অধীনে নির্বাচন করব না। আর আজকে
আওয়ামী লীগকে নির্বাচন করতেই দেওয়া হচ্ছে না। তার মানে পার্থক্যটা বুঝছেন, পেশিবাদ কাকে বলে, উহা কত প্রকার কি কি আমরা এটা শিখলাম। কিন্তু এখন সেই কথাটি বলতে আসেনি, বলতে এসছে যে এই কথাটি সাম্প্রতিক একটি জরিপে দেখা গেল 60% মানুষ নাকি বাংলাদেশে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। ভালো কথা, মানুষ যদি চায় তিনি প্রধানমন্ত্রী হবেন, এতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই নির্বাচনের সাথে আরেকটি অবৈধ নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনটাকে বলে গণভোট। গণভোটের বাংলাদেশের সংবিধানে কোনো বিধান নেই। সেই বিধানটি যদি করতে হয়, প্রথমে একটি সংসদ হতে হবে, সেই সংসদে একটি বিল পাশ করে সেই বিলের ভিত্তিতে কিন্তু গণভোটটি হতে হবে। কিন্তু তারপরে একটি অবৈধ গণভোট হচ্ছে। এই গণভোটের মূল কথাটা হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন অনেকগুলো চেঞ্জ নিয়ে আসবে। বাংলাদেশের প্রজাতন্ত্র থেকে শুরু করে অনেক বিষয়ে তারা একটি পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছে। এই পরিবর্তনগুলো আনতে হলে বাংলাদেশের যে বিদ্যমান কনস্টিটিউশনাল কাঠামো সেটাকে চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করার জন্য হ্যাঁ এবং না ভোট চতুর্থবারের মতো আসলো। জিয়াউর রহমান একবার হ্যাঁ না ভোট করেছেন, এরশাদ একবার হ্যাঁ না ভোট করেছেন, খালেদা জিয়ার সময়ে একটা হ্যাঁ না ভোট হয়েছিল 91 সালে সব দলের সম্মতিতে। সেটা হচ্ছে জাস্টিস শাহাবুদ্দিন প্রেসিডেন্ট থেকে আবার প্রধান বিচারপতিতে ফিরে যাবেন কি যাবেন না সেই ইস্যুতে। তো সেটি খুবই সামান্য একটা বিষয় ছিল। তারপরে এখন আরেকটি হ্যাঁ না ভোট, বাংলাদেশের ইতিহাসে চতুর্থ হ্যাঁ না ভোট। এই চতুর্থ হ্যাঁ না ভোটটিতে বিএনপির লোকেরা কি বলছে, কি ভাবছে? বিএনপি ভাবছে এবারের হ্যাঁ না ভোটে তারা না ভোট দিবে। না ভোট দেওয়ার মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে যে এখানে একটা বিষয় রয়েছে, সেই বিষয়টি হচ্ছে যে যত ভোট পড়বে 2026-এর নির্বাচনে, তার ভিত্তিতে উচ্চ কক্ষ নামে আরেকটি কক্ষ হবে, সেই কক্ষে এই প্রতিনিধি নির্বাচন হবে। ধরেন বিএনপি যদি 200টি আসন পায়, তাহলে 200টি আসন সমান কত শতাংশ ভোট পেয়েছে? জামাত যদি পায়, তারা কত শতাংশ ভোট পেয়েছে? এগুলো হিসাব হবে। এগুলো হিসাব হওয়ার পর দেখা যাবে যে সংখ্যা অনুপাতিক হারে তাদেরকে উচ্চ কক্ষে প্রতিনিধি দিতে হবে। সেই প্রতিনিধি জামাত, শিবির, মোল্লাদের অন্য গোষ্ঠীরা যদি একসাথে যদি বেশি আসন, যদি বেশি পার্সেন্টেজ ভোট পায়, তাহলে যদি উচ্চ কক্ষে বেশি থাকে, তাহলে বিএনপির উপরে অযাচিত শক্তি প্রয়োগ করবে বিএনপি যদি ক্ষমতায় যায়। সেই জন্য বিএনপি চায় যে হ্যাঁ না ভোটে তারা নায়ের পক্ষে ভোট দিবে। নায়ের পক্ষে ভোট দিয়ে তারা দেখিয়ে দিবে যে বাংলার মানুষ এই পরিবর্তন চায় না। তখন তারা পরিবর্তন করবে, কিন্তু কি পরিবর্তন করবে? তারা যা চায় সেই মোতাবেক পরিবর্তন হবে। কেননা তারা মেজরিটি পার্টি, যেহেতু এখন আওয়ামী লীগ নেই, বিএনপি আর জামাত, তাহলে বিএনপি ছাড়া তো মেজরিটি পার্টি হওয়ার সুযোগই নেই। তো বিএনপি তাদের সুবিধা মতো, তাদের পছন্দ মতো, তাদের ইচ্ছা মতো একটা পরিবর্তন আনবে, এবং সেই পরিবর্তনে উচ্চকক্ষ নাও হইতে পারে, আর হইলে সেটা 3 বছর সময়ও লাগতে পারে, অথবা এটা এমনও হইতে পারে যে উচ্চকক্ষে প্রতিনিধিত্বশীলতা মানে পিয়ারের ভিত্তিতে হবে না, তারা নির্ধারণ করবে। এই জন্য বিএনপি চাচ্ছে না যে তারা হ্যাঁ ভোটে বা না ভোটে হার পক্ষে যাক, তারা চাচ্ছে নার পক্ষে যাবে। এবং আপনারা জানেন জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি সহ বামদলীয় জোট এবং যারা আওয়ামী লীগ করে না কিন্তু আওয়ামী লীগকে অনেকবার ভোট দিয়েছে, তারাও যদি নির্বাচনে কোনোভাবে যদি নির্বাচন করতে যায় আস্থা রাখি, তাহলে তারাও কিন্তু নাতে ভোট দিবে। তার মানে হচ্ছে না জয়যুক্ত হওয়ার সম্ভাবনা 80%-এরও উপরে, আর হ্যাঁ জয়যুক্ত হওয়ার সম্ভাবনা 20%-এরও নিচে। তাহলে আপনারা বোঝেন, এই যে সামনে নির্বাচনটি আসছে, এই নির্বাচনটিতে যদি একটা না জয়যুক্ত হয়, তার মানে জুলাইয়ের যে সন্ত্রাসীরা, জুলাই মাসে বা আগস্ট মাসে যে সন্ত্রাসীরা বাংলাদেশকে দর্শন করেছে, 1971-এর রাজাকার আলবদররা যে এখনও দেশকে দর্শনের চেষ্টা করছে, মুক্তিযুদ্ধের ইতিহাস, সমাজ রাষ্ট্রের যে কাঠামো সেটাকে যে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, সেটা বিপরে যাবে। আসুন না জয়যুক্ত হওয়ার পক্ষে অন্তত 1 লাইন লিখুন। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।